আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস রিডিং মডিউলের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। এটা নিয়ে অনেকেই মানে খুবই প্যারা খান যে এটার সঠিক অ্যান্সার বের করা বা কীভাবে সলভ করবেন। তো আজকে আমি কেমব্রিজ 18 তারপর হচ্ছে রিডিং টেস্ট 2 এর যে রিডিং পেসেস 2 আছে এটা নিয়ে আমি আলোচনা করব। যদি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই লিস্ট অফ হেডিং নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, বরং এটা আপনার কাছে সহজই মনে হবে। তো আমরা দেখব হচ্ছে রিডিং পেসেস টু লিস্ট অফ হেডিংস। তো প্রথমেই আমরা যে কাজটা করব, এই লিস্ট অফ হেডিংস সলভ করার ক্ষেত্রে আমরা শুধু লিস্ট অফ হেডিংস না, যে কোনো প্যাসেজ আমরা সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো, টাইটেলটা আমরা পড়বো, যদি সাব টাইটেল থাকে আমরা সেটাও দেখব। তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে রাইটার এই প্যাসেজে কী নিয়ে লিখেছেন। যেমন এটার টাইটেলটা দেখেন, দ্য স্টিম কার, তার মানে একটা স্টিম কার নিয়ে কথা বলবে। দ্য সাকসেসেস অ্যান্ড ফেইলরস অফ দ্য ডবল ব্রাদার্স অ্যান্ড দিয়ার স্টিম কার্স। দেখেন এটা, এই যে যে ডবল ব্রাদার্স আছে তাদের সাকসেস এবং ফেইলিয়ার্স নিয়ে কথা বলবে। তার মানে আমরা বুঝে গেলাম এই এই পেসিসটা মূলত স্টিম কার নিয়ে, এটার সফলতা ব্যর্থতা নিয়ে। তো আমরা এই টাইটেল সাব টাইটেলটা পড়ার পরপরই আমরা চলে যাব হচ্ছে কোয়েশ্চেনে। তার আগে আমি কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে, যেমন দেখেন, এই লিস্ট অফ হেডিংয়ের জন্য যে দুইটা স্কিল আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। এক নাম্বার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। শুধু যে লিস্ট অফ হেডিংয়ের জন্য না, আপনাকে রিডিংয়ে ভালো করতে গেলে অবশ্যই আপনার রিডিং কম্প্রিহেনশন এই স্কিলটা থাকতে হবে। তো রিডিং কম্প্রিহেনশন বলতে হচ্ছে রাইটার কি বলতে চাচ্ছে আপনি পড়ে যাতে আপনি বুঝতে পারেন কি বলতে চাচ্ছে, এই মেন আইডিয়া অথবা এই পেসেজ বা অর্থাৎ আপনি যাই পড়েন না কেন আপনি বুঝতে পারেন যে এটা কি বোঝাচ্ছে রাইটার। এটাই মূলত হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন। তারপরে হচ্ছে স্কিমিং। এই স্কিমিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষার হলে কিন্তু আপনি একদম যে একটা লাইন পড়বেন আর বিশ্লেষণ করবেন এরকম সুযোগ নেই। আপনি দ্রুত পড়ে যাবেন, স্কিম থ্রু করবেন, তারপর হচ্ছে মেইন আইডিয়াটা আপনি বুঝবেন। এটাই মূলত হচ্ছে স্কিমিং, মানে আপনি মেইন আইডিয়াটা বুঝবেন। এখন আমরা দেখব হচ্ছে কিছু টিপস যেটা আসলে আমাদেরকে ফলো করতে হবে এই লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে, আমরা প্রথমেই শুরু করব হচ্ছে যে আহ, ছোট্ট প্যারাগ্রাফ দিয়ে। ইটস নট ম্যান্ডেটরি ইটস নট ম্যান্ডেটরি টু স্টার্ট উইথ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আপনি যে কোনোটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে প্রথম প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে। তো এর জন্য আমি বলবো যে সবসময় কী করবেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে শুরু করবেন। তারপরে যে কাজটা করবেন, ফাইন্ড এ সেন্টেন্স সিমিলার টু হেডিং। একটা জিনিস মাথায় রাখবেন যে হেডিংটা যে থাকবে এই কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে, এইটা কিন্তু প্যাসেজের কোনো একটা সেন্টেন্সের সাথে মিলবে। সেটা ফার্স্ট সেন্টেন্স হতে পারে, সেকেন্ড সেন্টেন্স হতে পারে, অথবা থার্ড সেন্টেন্স। মানে এটা প্রথমেও থাকতে পারে, মিডলেও থাকতে পারে, অথবা লাস্টেও থাকতে পারে। যে কোনো একটা সেন্টেন্সের সাথে এটা মিলবে। হেডিংসের যে বিষয়টা বা যে কথাটা বলা, সেই কথাটাই মানে কি ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে বলা থাকবে। তো এর জন্য আপনাকে ওই সেন্টেন্সটা, অনেক সময় আপনি দেখবেন যে প্রথম সেন্টেন্স পড়ে আপনি বুঝে যাচ্ছেন, অনেক সময় দেখা গেল না প্রথমে কিছু বলে নাই, জেনারেল কোনো কিছু নিয়ে কথা বলছে, তারপরে তারা কি করলো, মিডলে গিয়ে তারা মেইন কথাটা বললো। হেডিংটা মূলত হচ্ছে কি, এমন একটা সেন্টেন্স আপনি বের করবেন খুঁজে, যে সেন্টেন্সে এই প্যারাগ্রাফের মেইন বিষয়টা বলা, মেইন বিষয়টা বা মেইন আইডিয়াটা বলা আছে। এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা প্রথম অথবা মধ্যে অথবা লাস্টেও থাকতে পারে। ফাইন্ড আউট দ্য মেইন আইডিয়া, নট জেনারেল স্টেটমেন্ট। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি মেইন আইডিয়া খুঁজে বের করবেন। যে প্রথমে দেখবেন যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে, এইটা ওইটা নিয়ে অনেক জেনারেল বিষয় নিয়ে কথা বলবে, তারপর লাস্টে যায় বলবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অথবা দ্য মেইন থিং ইজ, এইভাবে বলবে, মেইন আইডিয়াটা বলবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে দেখেন ক্রস হেডিং আফটার ফাইন্ডিং প্যারাগ্রাফ। আপনি যখন একটা আনসার পেয়ে যাবেন, মনে করেন আপনি নাম্বার প্যারাগ্রাফ আপনি প্রথম একটা যে কোনো একটা পেয়ে গেলেন, তো এই হেডিংটাকে আপনি কি করবেন, ক্রস দিবেন। কারণ পরের বার না হয় আপনি আবার এটা পড়বেন, আপনার কিন্তু সময় নষ্ট হবে। একটার মিলানোর পরেই ওটা কি ক্রস দিয়ে দিবেন। তো এই টিপসগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। এখন আমরা যাব হচ্ছে, প্রথমে আমরা কি কাজ করব, এগুলো তো বললাম যে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনি যখন সলভ করবেন, প্রথমে তো আমরা যে প্যারাগ্রাফটা থাকবে, মানে যে প্যাসেজটা থাকবে, ওই প্যাসেজে তো আমরা কি নিয়ে
টাইটেল সাবটাইটেল আমরা পড়বো, পড়ার পরপরই আমরা চলে আসবো ডিরেক্ট কোয়েশ্চেনে চলে আসবো। কোয়েশ্চেনে এসে আমরা কী করবো, মার্ক দ্য কিওয়ার্ডস অফ অল হেডিংস। আমরা কী করবো, একটা একটা করে হেডিংসের আমরা কিওয়ার্ডগুলো মার্ক করবো, ঠিক আছে। আমরা চেষ্টা করবো যে ম্যাক্সিমাম 3 ওয়ার্ডস নেওয়ার, মানে 3টা ওয়ার্ডস আমরা কিওয়ার্ডস নেওয়ার চেষ্টা করবো, এর বেশি না নেওয়াটাই বেটার। আপনি যখন একটাকে মার্ক করবেন তারপরে আপনি কী করবেন, এটা আন্ডারস্ট্যান্ড প্রপারলি, মানে আপনি এটা ভালো করে বুঝবেন, মানে এটাকে আপনি বিশ্লেষণ করবেন, মানে এটা কি বোঝাচ্ছে, কি চাচ্ছে, মানে এই যে হেডিংটা কি নিয়ে কথা বলতেছে, এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করবেন। তারপর গেস হোয়াট দ্য রাইটার মাইট টক অ্যাবাউট, আপনি অনুমান করবেন এই যে একটা হেডিং দেয়া আছে এইটা নিয়ে বা এইটার সাথে রিলেটেড কি বিষয় নিয়ে রাইটার কথা বলতে পারে, আপনি এটা কি গেস করার চেষ্টা করবেন। তারপরে আপনি চলে যাবেন কিসে, স্কিম দ্য হোল প্যারা, আপনি যাই ওই যেটা আপনি সিলেক্ট করবেন প্রত্যেকটা পড়ার পর আপনি যখন একটা পড়বেন কিওয়ার্ড মার্ক করবেন, ইন্টারপ্রিট করবেন, গ্যাস করবেন, তারপর আপনি কি করবেন, প্রত্যেকটা মার্ক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে সবচেয়ে ছোট যে প্যারাগ্রাফ এটাতে চলে যাবেন, গিয়ে আপনি পড়বেন স্কিম দ্য হোল প্যারা, পড়ে তারপর আপনি কি করবেন, আবার ব্যাক করবেন এই কোয়েশ্চেনে, দেখবেন যে আপনি যা পড়ে আসছেন এখন কোয়েশ্চেনে যে হেডিংসগুলো দেওয়া আছে কোনটার সাথে ম্যাচ করে, যেটা ম্যাচ করবে ওইটাই আপনার সঠিক অ্যান্সার এবং এটা ক্রস দিয়ে দিবেন। এখন আমরা এটা সলভ করব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে তো পড়ে ফেলছি টাইটেল সাবটাইটেল, আমরা পড়ে ফেলছি, এখন আমরা চলে যাব কোয়েশ্চেনে। তো এগুলো আমি একটু আগেই কিওয়ার্ডগুলো মার্ক করে রেখেছি, তো আমরা যখন পড়বো একটা একটা করে পড়বো কিওয়ার্ড মার্ক করবো এইভাবে। তো এখন দেখেন 1 নাম্বারটা আমরা পড়বো, এখানে পিরিয়ড, তারপর হচ্ছে বিফোর টেকনোলজি, মানে কোনো একটা সময় নিয়ে কোল্ড কন্ডিশন, এই যে এটাকে আসলে মার্ক করা দরকার ছিল, হাইলাইট করা দরকার ছিল। কোল্ড কন্ডিশনের কোনো একটা সময়, বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, টেকনোলজিকে অ্যাসেস করার আগে, মানে কোল্ড কন্ডিশনের কোনো একটা সময় নিয়ে তারা কথা বলবে। এখন দেখেন এখানে কোল্ড কন্ডিশন, তাহলে কি হবে, এমন একটা ওয়েদার থাকবে খুবই ঠান্ডা ছিল, ফ্রিজিং, এরকম কোনো কিছু নিয়ে তারা কথা বলবে, আমরা এটা মাথায় রাখবো। তারপরে 2 নাম্বারটা দেখেন, মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলর, মার্কেটিং ইস্যুস দেখেন হয়তো মার্কেটিং কোনো একটা তাদের মার্কেটিং নিয়ে প্রবলেম ছিল, তাদের মার্কেটিংটা ভালো ছিল না বা পারফেক্ট ছিল না, এইটাতে সমস্যা ছিল, আর এটার কারণে কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল, এরকম নিয়ে কিন্তু কথা বলবে। তারপরে দেখেন 3 নাম্বারটা, গুড অ্যান্ড ব্যাড স্টেম টেকনোলজি আর পাস্ট অন, আর পাস্ট অন মানে কি, এটা হয়তো আবার ফলো করা হয়েছে, বা যে গুড অ্যান্ড ব্যাড আসপেক্টস অফ স্টিম টেকনোলজির ভালো খারাপ দিকগুলা কি, পরবর্তীতে এটা কী হয়েছে, পাস হয়েছে, ফলো করছে কেউ বা ব্যবহার করছে। দেখেন এখানে আমাদের দেখতে হবে যে এমন একটা প্যারাগ্রাফ আমরা পাবো যেখানে কি এই স্টিম টেকনোলজির ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে কথা বলবে এবং পরবর্তীতে এগুলো কী হয়েছে, পাস হয়েছে, ঠিক আছে। এখন দেখেন 4 নাম্বারটা, এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, মানে দেখেন ইস্যু বর্তমান সময়ের কোনো একটা প্রবলেম, বর্তমান সময়ের কোনো একটা প্রবলেম নিয়ে তারা কি করবে, একটা সম্ভাব্য সমাধান দিবে, এটা নিয়ে কোনো একটা কথা বলবে। তারপর ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল ওয়ার্ডার্স, দেন ফার্দার ইমপ্রুভমেন্ট, এখন আরও কিছু বিষয় অ্যাড করা হয়েছে বা আরও কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এটা কি করেছে কমার্শিয়াল ওয়ার্ডার্স, মানে আরও দেখা গেল কি অনেকগুলো ওয়ার্ডার তারা এমন কিছু ইমপ্রুভমেন্ট করেছে যেটার ফলে কি হয়েছে, অনেক বিক্রি বেড়ে গেছে, অনেক ওয়ার্ডার বেড়ে গেছে। তো এইভাবে থাকতে পারে যে দ্য টেকনোলজি অথবা দ্য ডিভাইস হ্যাজ বিন ইমপ্রুভড অ্যান্ড ইট ইনক্রিসেস দ্য ওয়ার্ডার্স, মানে কাস্টমার আরও বেশি অর্ডার করতেছে, এই ধরনের বিষয় নিয়ে কথা বলবে। তারপরে দেখেন পজিটিভ পাবলিসিটি অ্যাটলিস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফার্স্ট ভেহিকল, পজিটিভ পাবলিসিটি, এখন দেখেন এটা পাবলিসিটি মানে পজিটিভ পাবলিসিটি মানে এটা সম্পর্কে কি ভালো কোনো নিউজ হয়েছে, কোনো ম্যাগাজিন পত্রিকা এরকম কোনো কিছু উল্লেখ থাকতে পারে, আমরা এই জিনিসটা খেয়াল করব। এট ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার, এখন দেখেন কাস্টমারদের জন্য কি একটা ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, তো তার মানে কি কাস্টমারের অসন্তুষ্টি নিয়ে কোনো কিছু নিয়ে তারা কথা বলবে, তো তারা এরকম তো বলতে পারে যে কাস্টমার্স ওয়ার নট স্যাটিসফাইড, এরকম কোনো কিছু নিয়ে তারা কথা বলবে। এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, এ বেটার অপশন দেন দ্য স্টিম কার, দেখেন স্টিম কারের চাইতেও ভালো কোনো একটা অপশন যেটা কেউ ইনভেন্ট করেছে অথবা আবিষ্কার করেছে, তো এরকম হতে পারে যে সামন ইনভেন্টেড সামথিং দ্যাট ওয়াজ বেটার দেন স্টিম কার, এরকম কোনো কিছু নিয়ে তারা আলোচনা করবে। তো এখন আমরা দেখবো হচ্ছে সবচেয়ে ছোট কোন প্যারাগ্রাফ, আমরা এটা সলভ করার চেষ্টা করব। এই যে এই নাম্বারটা মনে হচ্ছে অনেক ছোট, এই নাম্বারটা মনে হচ্ছে অনেক ছোট, তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। লেটার দ্যাট ইয়ার অ্যাবনার ডবল ডেলিভার্ড আনহ্যাপি নিউজ টু দোজ ইগারলি অ্যাওয়েটিং দ্য ডেলিভারি অফ দেয়ার
মডার্ন নিউ কার্স হবে এটা হয়তো। দোজ বায়ার্স হু রিসিভড দ্য হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স কমপ্লেন্ট, এই যে দেখেন কমপ্লেন্ট দ্যাট the vehicles were sluggish and erratic, সামটাইমস গোয়িং ইন রিভার্স ওয়েন দে শুড গো ফরওয়ার্ড, মানে এটা যাওয়ার কথা সামনে, যাচ্ছে এটা কি পেছনে। দ্য নিউ ইঞ্জিন ডিজাইন দো ইনোভেটিভ ওয়াজ স্টিল প্ল্যাগড উইথ সিরিয়াস গ্লিচেস। এখন দেখেন এখানে বায়ার্স মানে কি কাস্টমার না, যারা কিনে তারাই তো কাস্টমার, তো কমপ্লেন করেছিল। এখন দেখবো আমরা এটা কোনটার সাথে ম্যাচ করে। এ কোল্ড কন্ডিশন নিয়ে কোনো কথাই বলে নাই এখানে, মার্কেটিং ইস্যু নিয়ে কোনো কথাই বলে নাই। তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড স্টিম টেকনোলজি আর পাস টন না, কোনো একটা খারাপ বা ভালো দিক এটা পাস হয়েছে পরবর্তীতে আবার ব্যবহার করা হয়েছে এরকম কোনো কিছু বলে নাই। তারপর হচ্ছে পসিবল সলিউশন নিয়েও কিন্তু কথা বলে নাই, কমার্শিয়াল অর্ডার নিয়ে কোনো কথা বলে নাই, পাবলিসিটি নিয়েও কোনো কথা বলে নাই, এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স। তাহলে এটা দেখেন এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এইটা হবে আমাদের আনসার কিন্তু। কারণ এখানে দেখেন এখানে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, ওইখানে বলছে বায়ার্স, তারপর কি বলছে কমপ্লেইন বলছে, তাহলে এইটাই হবে। আর এটা প্যারাটা এখানে কত নম্বর ছিল, তো এটা হচ্ছে V2 মানে 7। তাহলে এখন দেখেন এর আনসার কি হবে, এর আনসার হবে হচ্ছে V2 বা VI বলতে পারি আমরা, ঠিক আছে। তো ওইটা আমরা ক্রস করে ফেলবো। এখন আমরা দেখবো হচ্ছে এরপরে ছোটো প্যারাগ্রাফ কোনটা আছে, আমরা একটু মিল মিল খুঁজে। আচ্ছা দেখেন আমি যেটা বলেছিলাম যে মিল থাকবে, দেখেন এই যে এখানে এখানে কিন্তু মিল আছে, দেখেন ডিসস্যাটিসফ্যাকশন অথবা ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, তার মানে তারা কি কমপ্লেন করেছে। এটা কিন্তু দেখেন অন্যভাবে কিন্তু এই সেন্টেন্সটার সাথে কিন্তু মিলতেছে। তো এইভাবে আমরা খুঁজে বের করবো যে সেটা কোথায় আছে, মিডলে নাকি লাস্টে নাকি প্রথম দিকে আছে। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ছোট কোনটা, আরেকটা দেখি ছোট দেখি, বি নাম্বারটা মনে হচ্ছে বেশ ছোট মনে হচ্ছে, এটা আমরা একটু দেখি। বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ, মানে ওইটার হয়তো সুদিন বা ভালো দিন খুব কম ছিল। এ নিউ টেকনোলজি কল্ড দ্য ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন সুন অ্যাপিয়ার্ড, যে কোনো একটা আবার চলে আসছে দ্রুত, উইচ অফার্ড দ্য এবিলিটি টু ড্রাইভ ডাউন দ্য রোড just moment after starting up. At first, these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate and they had difficult hand crank starters, which were known to break arms when the engines backfired. But in 19 দেখেন এখানে অনেক কিছু নিয়ে বলছে কিন্তু বাট ইন 1912 General Motors introduced the electric starter and over the following few years steam পাওয়ার্স ওয়াজ গ্র্যাজুয়ালি ফেজড আউট। দেখেন মানে ওভার দ্য ফলোয়িং ইয়ার্স, পরবর্তী কয়েক বছরে কী হলো যে যে স্টিম পাওয়ার কী হলো ওয়াজ গ্র্যাজুয়ালি ফেজড আউট, যেটা আর ব্যবহার করা হচ্ছে না বা ডিসকন্টিনিউ হচ্ছে। তার মানে এখন আমরা একটু মিলিয়ে দেখব যে আমাদের হেডিংসের সাথে কোনটা যাচ্ছে। না কোল্ড কন্ডিশন নেই, মার্কেটিং ইস্যু নেই, তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্ট অফ স্টিম টেকনোলজি কোথাও পাস হয়েছে এগুলো নিয়ে কথা বলে নাই, পসিবল সলিউশন নিয়েও কিন্তু কথা বলে নাই, না ইম্প্রুভমেন্ট কমার্শিয়াল অর্ডার নিয়েও কথা বলে নাই, পাবলিসিটি নিয়েও কোনো কথা বলে নাই। আর এটা তো আমাদের, এটা আমি রেড করে দিচ্ছি যেহেতু এটা আমাদের শেষ, এটার আনসার হবে না। এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, এই লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যেমন আপনার কোয়েশ্চেন থাকবে 5টা অথবা 7টা, তারপরে আরও দুই তিনটা বেশি থাকবে। তো ওই অপশনগুলো আপনার কাছে মনে হবে যে প্রত্যেকটার সাথে যাচ্ছে, এইটার সাথেও যাচ্ছে ওইটার সাথেও যাচ্ছে, এরকম কনফিউজিং মনে হতে পারে, ঠিক আছে। এর জন্যই এই যে এক্সট্রা দেওয়া থাকে। আর আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন যে যদি আপনি দেখেন যে কোনোটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, যে এটা আমি কোথাও পাচ্ছি না, আপনি ওটা রেখে দিবেন, ওটার দরকার নেই। যে এটা পড়ার পরেও আপনার কাছে কনফিউজিং 2টা 3টা মনে হচ্ছে যে এইটা হতে পারে এটা হতে পারে, আপনি এটা কী করবেন, এটা রেখে দিবেন, এটার দরকার নেই, এটা লাস্টে আপনি দেখবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন একটা ভুল হলে কিন্তু 2টা ভুল হয়ে যায়, কারণ আপনি একটাতে যদি ভুল আনসার দেন তার মানে আরেক জায়গায় আরেকটা ভুল হবে আপনার। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে এখন দেখেন এটার আনসারটা এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, এই যে দেখেন বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, এটা ডিরেক্ট এটা নিয়ে কথা বলছে, তার মানে এটার আনসারটা কী হবে, বি এর আনসার হবে হচ্ছে এই 8 নাম্বারটা। এখন আমরা দেখব হচ্ছে
আরও দু একটা ছোট, আচ্ছা এটা এফ নাম্বারটা ছোট মনে হচ্ছে, এফ নাম্বারটা একটু আমরা একটু দেখি। দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্পট টু প্রডিউস এ ভায়াবল স্টিম অটোমোবাইল in early 1924. The Double Brothers shipped a Model E to New York City to be road tested by Automobile Club of America. After sitting overnight in freezing temperature, the car was pushed out into the road and left to sit over an hour in the frosty morning. স্যার আচ্ছা দেখেন, এখানে ফ্রস্টি মর্নিং এয়ার নিয়ে কথা বলতেছে, ফ্রিজিং টেম্পারেচার নিয়ে কথা বলতেছে, তো এটা আমাদের প্রথম যে হেডিংটা এটার সাথে মিলে কিনা একটু দেখেন তো এফ নাম্বারটা। এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, এটা রোড টেস্ট করা হয়েছিল কোল্ড। দেখেন একদম হুবহু কিন্তু এই যে কোল্ড কন্ডিশন এইটা কিন্তু হুবহু নেই, কিন্তু ফ্রিজিং, তারপর হচ্ছে আরও কিছু কিছু ওয়ার্ড ছিল, হ্যাঁ ফ্রিজিং টেম্পারেচার, তারপর দেখেন ফ্রস্টি, এখানে কি যেন দেখলাম, হ্যাঁ এই যে রোড টেস্টে ওভার অ্যান আওয়ার ইন ফ্রস্টি মর্নিং, এই যে ফ্রস্টি মর্নিং ইয়ার, তার মানে কি এই প্রত্যেকটা কি কোল্ড কন্ডিশন, তাহলে আমরা বলতে পারি যে এটার আনসার কি হবে, এ নাম্বারটা হবে। এরপরে আমরা দেখি আর আর কোনটা, আচ্ছা এটাকে আমি একটু মার্ক করে রাখি, নাহলে পরে আমি আবার এটাকে পড়বো। এইটা চলে গেল, তারপর হচ্ছে এটা চলে গেল, তারপরে আমরা দেখব যে ডি নাম্বারটা আমরা একটু দেখতে পারি, হ্যাঁ। দ্য ফলোয়িং ইয়ার অ্যাবনার ডবল ড্রোভ দ্য মডেল বি টু that in order to seek investment in automobile design, which he used to open the General Engineering Company. He and his brothers immediately began working on the Model C, which was intended to expand upon the innovation of the Model B. The brothers added features, এই যে দেখেন, the brother added features such as keyless ignition in the cabin, eliminating the need of the operator to manually ignite the boiler. উইথ দিস এনহ্যান্সমেন্ট, এখানে দেখেন উইথ দিস এনহ্যান্সমেন্ট, তার মানে কি এই যে কোনো কিছু তারা বাড়িয়েছে, বৃদ্ধি করেছে। তারপর দেখেন দ্য ব্রাদার অ্যাডেড ফিচার্স, দেখেন অ্যাডেড ফিচার্স, তারপর দেখেন উইথ দিস এনহ্যান্সমেন্টস, এই ওয়ার্ডগুলো খেয়াল করেন। New car company promised a steam vehicle which would provide all of the convenience of a gasoline car, but with much greater speed, much simpler driving controls, দেখেন greater speed, তারপর হচ্ছে simpler driving controls and a virtually silent power plant. By the following April, the General Engineering Company had received 5,390 deposit for double Detroits, which were scheduled for delivery in early 1918. দেখেন এত 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 5,390 ডিপোজিট তারা রিসিভ করছে, যেগুলো তাদেরকে কি ডেলিভারি দিতে হবে 1918 সালে। এখন দেখেন এখানে কিছু অ্যাডেড ফিচার্স, তারপর ইমপ্রুভমেন্ট হয়েছে, তারপরে কি অর্ডার বেড়ে গেছে। এখন আমরা লিস্ট অফ হেডিংয়ে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা। এটা তো হবে না, মার্কেটিং হবে না, গুড এটাও হবে না, পসিবল সলিউশন হবে না, ফার্দার ইমপ্রুভমেন্ট লিডস টু কমার্শিয়াল অর্ডার্স, এটাই হবে আমাদের আনসার। তার মানে কি এই যে আমরা এখন যে প্যারাগ্রাফটা পড়লাম, ডি প্যারাগ্রাফ, এটার আনসার হচ্ছে ফার্দার ইমপ্রুভমেন্ট লিডস টু কমার্শিয়াল অর্ডার্স। এটা ইমপ্রুভমেন্ট করছে, তারপর কি কমার্শিয়াল অর্ডার বেড়ে গেছে তাদের। তাহলে আমাদের বাকি আছে, আমরা বি ডি ই এফ দেখলাম, আমরা আর একটা দেখব, বাকি আছে হচ্ছে সি আর এফ, বাকি আছে, এটাও বাকি আছে। আচ্ছা আমরা এটা দেখি একটু, হ্যাঁ এটাতে কি বলা আছে একটু দেখি। when primitive automobiles first begin to appear in the 1800s, their engines were based on steam power. Steam had already enjoyed a long and successful career in the railway, so it was only natural that the technology evolved into a miniaturized version which was separate from the trains. But this early car inherited steam's weaknesses along with its এই যে দেখেন এই সেন্টেন্সটা খেয়াল করেন। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড মানে কি কোনো কিছু বংশ পরম্পরা পর যেটা নিয়ে আসে বা উত্তরাধিকারী হিসেবে যে কোনো কিছু নিয়ে আসে, স্ট্রিমস উইকনেস অ্যালং উইথ স্ট্রেংথ, তার মানে বাট দিস আর্লি কার্স। আচ্ছা তারপরে দ্য বয়লার্স আমার মনে আর পড়ার দরকার নেই, কারণ আমার হেডিংসটা মনে আছে। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্ট্রিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস
স্ট্রেংথ। তার মানে দেখেন ব্যাড সাইড খারাপ সাইড যদি আমরা বলি, গুড সাইড ব্যাড সাইড যদি বলি, তো এটার আরেকটা কি সিনোনিম বলতে পারি উইকনেসেস, তারপর হচ্ছে স্ট্রেংথ আমরা বলতে পারি ইনহেরিটেড। এখন দেখেন আমাদের প্রথম না কোনটা যেন ছিল, এটা দেখেন, এটা তো শেষ। এই যে গুড অ্যান্ড ব্যাড আসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাস্ট অন, এটা দেখেন ওখানে দিচ্ছে ইনহেরিট আর এখানে বলছে পাস্ট অন। গুড অ্যান্ড ব্যাড আসপেক্ট আর ওখানে কি বলছে উইকনেসেস অ্যান্ড স্ট্রেংথ। তাহলে এ নাম্বারটার আনসার কি হবে? এটা হবে। তাহলে আমাদের বাকি থাকলো কি? এ নাম্বারটা নিয়ে নিলে বাকি থাকলো হচ্ছে 16 নাম্বার আর 20 নাম্বার। তো 16 নাম্বার আর 20 নাম্বার এই প্যারাগ্রাফটা আপনারা পড়বেন, পরে এটার সঠিক অ্যান্সার কি কমেন্ট করে জানাবেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যদেরকে সাজেস্ট করবেন আমার এই চ্যানেলটা। ধন্যবাদ।